খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। বোমা আছে, হুমকি মেল পেয়েই নাগপুরে জরুরি অবতরণ করল দিল্লিগামী বিমান। আগুন লাগিয়ে কলকাতার জমি বিক্রি করছে ফিরহাদ সুজিত, খিদিরপুরে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। মুর্শিদাবাদ হিংসায় গ্রেফতার হল 2 মাস্টার মাইন্ড, এরাই ওয়াকফ বিক্ষোভ করিয়েছিল। কাটল জট, আগামীকাল থেকেই শুরু হল কলেজে ভর্তির অনলাইন পোর্টাল। খিদিরপুরে ঘটনা, ম্যান মেড দাবি শুভেন্দু অধিকারীর। শিলিগুড়িতে 6টি জায়গায় ইডির হানা। পরপর 3 রাউন্ড গুলি, চায়ের দোকানে খুন হল তৃণমূল কর্মী। আসেন না, মন্তেশ্বরে টিএমসির মধ্যেই ক্ষোভ বাড়ছে মন্ত্রী সিদ্দিকুল্লাহকে নিয়ে। নতুন ওবিসি তালিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের, প্রশ্নের মুখে কলেজে ভর্তির প্রক্রিয়া। আর্থিক তছরূপের অভিযোগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি কেসিআইডি তলব। অবশেষে চালু হল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল। উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের পরেও ওবিসি সংক্রান্ত জটের কারণে ভর্তি প্রক্রিয়া থমকে ছিল। সেই সমস্যা কাটিয়ে ভর্তির পোর্টাল চালু হল। 17টি বিশ্ববিদ্যালয়ের অধীনে 460 কলেজে অনলাইনে ভর্তি হওয়া যাবে এই পোর্টালের মাধ্যমে। আগামী 18 জুন বুধবার সকাল 10টা থেকে আবেদন করা যাবে। প্রথম ফেজের আবেদনের সময়সীমা শেষ 1 জুলাই। মেধা তালিকায় নাম উঠলে টাকা দিয়ে ভর্তি হতে পারবে পড়ুয়ারা। প্রভিশনাল অ্যাডমিশনের জন্য কোনো পড়ুয়াকে সশরীরে কলেজে যেতে হবে না। চ্যাটবট ও টেলিলাইন পরিষেবা থাকবে শিক্ষার্থীদের সুবিধার জন্য। প্রথম দফায় ভর্তির পরে কলেজগুলির ফাঁকা আসনের ভিত্তিতে ফের একটি মেধা তালিকা প্রকাশ করা হবে। যারা প্রথম তালিকায় পছন্দমতো আসন পায়নি তারাও ফের সুযোগ পাবে। পরের আসনে ভর্তি হতে গেলে যদি আগের চেয়ে বেশি টাকা ফিজ হয় তাহলে শুধুমাত্র অতিরিক্ত টাকাটা দিলেই হবে। কম টাকা ফিজ হলে ভর্তি প্রক্রিয়া শেষে টাকা ফেরত পাওয়া যাবে। ভর্তি প্রক্রিয়ার প্রতিটি তথ্য মোবাইলে এসএমএস এবং ইমেলের মাধ্যমে আসবে। তাই ভর্তি প্রক্রিয়ার সময় ঠিকমতো মোবাইল নম্বর ও ইমেল আইডি দেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী। তার সঙ্গেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও ঠিকমতো যাচাই করে দিতে বলেছেন তিনি। মঙ্গলবার খিদিরপুরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা। শুভেন্দু অভিযোগ করেন, খিদিরপুরে ম্যান মেড অগ্নিকাণ্ড, পরিকল্পনামাফিক আগুন লাগানো হয়েছে। তিনি বলেন, কলকাতার গুরুত্বপূর্ণ ও দামি জমিগুলিতে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে সেগুলি গরিব ব্যবসায়ীদের হাত থেকে কেড়ে নিয়ে প্রমোটারদের হাতে তুলে দিচ্ছে সরকার। নাম করে ফিরহাদ হাকিম ও সুজিত বসুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। ভয়াবহ অগ্নিকাণ্ডে রবিবার গভীর রাতে খিদিরপুরে শতাব্দীর প্রাচীন বাজারে পুড়েছে শতাধিক দোকান। সোমবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই আগুনে ভস্মীভূত খিদিরপুর মার্কেট পরিদর্শন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খিদিরপুরে আগুন নিয়ে শুভেন্দু বলেন, রাজ্য সরকার পরিকল্পনা করে জমিতে আগুন লাগাচ্ছে। রাজ্য সরকারকে নিশানা করে তিনি আরও বলেন, আলিপুর সেন্ট্রাল জেল, চিড়িয়াখানা সব বিক্রি করে দিচ্ছে তৃণমূল সরকার। আর যেখানে আগুন লাগছে সেখানেই পরদিন মুখ্যমন্ত্রী বলেন, জায়গা ঠিক হয়েছে, 1 লাখ টাকা দিলাম, কিন্তু পরে ওই জমিতে গড়ে উঠছে শপিং মল। গরিব মানুষদের তাড়িয়ে দিয়ে বড় বড় প্রমোটারদের টাকা কামানোর বন্দোবস্ত হচ্ছে। খিদিরপুরের জমি বেচে দিয়েছে সরকার। শুভেন্দু দাবি করেন, খিদিরপুরে আগুন লাগার ঘটনার পেছনে রয়েছে ষড়যন্ত্র। তার কথায়, রাত 1টার সময় আগুন লাগে, অথচ দমকল আসে ভোর 4টায়। মুখ্যমন্ত্রী সব জানতেন, কিন্তু আগুন নেভাতে নয়, পুলিশ ও দমকলকে বলেছেন ঘর ভাঙতে। তার দাবি, এটা ম্যান মেড ফায়ার। তার অভিযোগ, পরিকল্পনামাফিক আগুন লাগিয়ে গরিব মানুষদের উচ্ছেদ করার ছক কষা হয়েছে। তিনি বলেন, রাজ্যের সিস্টেম সম্পূর্ণ ভেঙে পড়েছে, প্রশাসন নীরব, জমি ও গরিব ব্যবসায়ীদের জীবিকা রক্ষার কোনো সরকারি উদ্যোগ নেই। টালিগঞ্জ, ঢাকুরিয়ার মতো জায়গাও বেচে দেওয়া হচ্ছে। চারদিকে শুধু শপিং মল, ফ্ল্যাট আর গরিবের উচ্ছেদ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে কোনোভাবেই নিজেদের জায়গা না ছাড়েন সে কথা বারবার এদিন বুঝিয়ে যান শুভেন্দু। তিনি আরও বলেন, হকের দাবিতে লড়াই হবে একসঙ্গে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী দোকানের ব্যবস্থা করে দেওয়া হবে। শুধু তাই নয়, সরকারের তরফে বাজার তৈরি করে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের 1 লাখ টাকা ও আংশিক ক্ষতিগ্রস্তদের 50,000 টাকা করে কাঁচামাল কেনার জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। শিলিগুড়িতে ইডির হানা ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সকাল থেকে শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় একযোগে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। শহরের 6টি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফ উপস্থিতিতে অভিযান চালানো হল। ইডির তরফে এদিন অভিযান চালানো হল 5, 8, 9 ও 33 নম্বর ওয়ার্ডের একাধিক স্থানে। খালপাড়ার 8 নম্বর ওয়ার্ডের MR রোডের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হল। পাশাপাশি 5 নম্বর ওয়ার্ডের নতুন পাড়া, 9 নম্বর ওয়ার্ডের খালপাড়ার যমুনা বাজার রোড ও SP. মুখার্জি রোডে এক উকিলের বাসভবনে তল্লাশি চালাল ইডি। ওই উকিলের আরেকটি বাড়ি 33 নম্বর ওয়ার্ডের লেকটাউন এলাকাতেও অভিযান চলছে। সূত্রের খবর, পুরনো একটি সাইবার প্রতারণা মামলার সূত্র ধরেই এই অভিযান চালানো হয়েছে। প্রায় 1.5-2 বছর আগে একই সব জায়গায় অভিযান চালিয়ে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল ইডি। সম্প্রতি শহরে নতুন করে সাইবার জালিয়াতির চক্র সক্রিয় হওয়ায় ফের নড়েচড়ে বসল কেন্দ্রীয় সংস্থা। তবে ইডির তরফে এখনও পর্যন্ত এই অভিযান সম্পর্কে কোনো সরকারি বিবৃতি মেলেনি। তবে জানা গেল আর্থিক লেনদেন সংক্রান্ত ঘটনায় এই তল্লাশি চলছে। বিমানে বোমা আছে। মঙ্গলবার সকালে এই হুমকি পেয়েই কোচি থেকে দিল্লিগামী বিমান মহারাষ্ট্রের নাগপুরে জরুরি অবতরণ করল। পুলিশ সূত্রে খবর, বিমানের যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। নাগপুর পুলিশ ওই বিমানে তল্লাশি চালাচ্ছে। কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড CIAL জানিয়েছে, ইন্ডিগো এয়ারলাইন্সের 6E2706 বিমানটি ওমানের মাস্কট থেকে কোচি হয়ে দিল্লি যাচ্ছিল। এদিন সকাল সকাল 9টা বেজে 31 মিনিটে ওই বিমানে বোমা রাখা আছে বলে ইন্ডিগোর নিজস্ব মেল আইডিতে হুমকি মেল আসে। সঙ্গে সঙ্গে বিমানটি নাগপুরের বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল। ওই বিমানে 157 জন যাত্রী এবং 6 জন বিমানকর্মী ছিলেন। সবাইকে বিমান থেকে নামিয়ে তল্লাশি শুরু হল। নাগপুরের ডিসিপি লোহিত মাটানি বলেন, তদন্ত চলছে। বিমানের সব যাত্রীদের নামিয়ে আনা হয়েছে, কিন্তু ওই বিমানে সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি। CIAL জানিয়েছে, মেল পাওয়া মাত্র বোম থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি BTSC-কে খবর পাঠানো হয়। এই হুমকিতে নির্দিষ্ট বার্তা পাওয়া গিয়েছে বলে জানিয়েছে CIAL। এই পরিস্থিতিতে ফ্লাইটকে অবিলম্বে নাগপুরের বিমানবন্দরে বিমান অবতরণের নির্দেশ দেওয়া হল। সেই মতো নাগপুরে রানওয়ে প্রস্তুত করা ছিল। বিমান চালক নির্দেশ অনুযায়ী নাগপুর বিমানবন্দরে বিমানটি অবতরণ করালেন। বিমানে তল্লাশি শেষ হলে ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। এর আগেও বহুবার বিমানে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে, কিন্তু পরে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। এর মধ্যে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল। এয়ার ইন্ডিয়ার বিমানটি সান ফ্রান্সিসকো থেকে মুম্বই যাচ্ছিল। এদিন ভোরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হল। তৃণমূল কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। সোমবার রাতে ঘটনাটি ঘটল উত্তর 24 পরগনার বসিরহাটে। পুলিশ জানালো, মৃত তৃণমূল কর্মীর নাম আনার হোসেন, গাজী 25। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েক ঘণ্টার মধ্যেই 4 দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। রাতেই পুলিশের কর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করলেন। ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেল, আনার হোসেনের বাড়ি বসিরহাটের গোটরা পঞ্চায়েতের ঘোনা গ্রামে। সোমবার রাতে তিনি এলাকার একটি চায়ের দোকানের সামনে মোটরবাইকে বসে মোবাইল ফোন দেখছিলেন। ওই সময় দোকানে 15-20 জন ছিলেন। আচমকা সেখানে একদল দুষ্কৃতী চড়াও হল। আনার হোসেনকে লক্ষ্য করে তারা পরপর 3 রাউন্ড গুলি চালাল। গুলির শব্দে চায়ের দোকান থেকে যে যার মতো দৌড়ে পালাল। দুষ্কৃতীরা আনোয়ার হোসেনকে গুলি করার পর নিরাপদে হেঁটে সেখান থেকে চলে গেল। এরপর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় আনার হোসেনকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলেন। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করলেন। স্থানীয় সূত্রে খবর, আনোয়ার হোসেন অতীতে তৃণমূলের এক বিধায়কের দেহরক্ষী হিসেবে কাজ করতেন। পরে অবশ্য সে কাজ ছেড়ে মাঠে চাষবাস শুরু করলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য সাদ্দাম হোসেন গাজী বললেন, প্রতিদিনের মতো আমরা রাতে চায়ের দোকানে বসে গল্প করছিলাম। আচমকা সেখানে একদল দুষ্কৃতী চড়াও হলো।
আনোয়ার হোসেন একটি মোটর বাইকের ওপর বসেছিলেন। দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে পরপর 3 রাউন্ড গুলি চালিয়েছে। গুলির শব্দ পেয়ে চায়ের দোকান থেকে সকলেই পালাল। প্রথমে আমরা বুঝতে পারিনি। দুষ্কৃতীরা চলে যেতে দেখা গেল আনোয়ার হোসেন ওই মোটর বাইকের পাশে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করলেন। ঘটনার পিছনে রাজনৈতিক কারণ সম্ভবত নেই, ব্যক্তিগত কোনো শত্রুতা থাকতে পারে। পুলিশ নিশ্চয় তদন্ত করে দেখবে বিষয়টি। আমরা চাই খুনিরা দ্রুত ধরা পড়ুক। এই বিষয়ে মৃত আনোয়ার হোসেনের কাকা ফজর আলী গাজী বললেন, কারা আমার ভাইপোকে খুন করল তা বলতে পারবো না, তবে ঘটনার নেপথ্যে কোনো রাজনৈতিক যোগ আছে বলে আমার মনে হয় না। পুলিশকে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি। এদিকে দুষ্কৃতীরা কেন আনোয়ার হোসেনকে খুন করল তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশও। এ নিয়ে বসিরহাট জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বললেন, তৃণমূল কর্মী খুনের ঘটনায় মোট 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বসিরহাট থানায়। তার মধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার ভোররাতে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আশা করছি বাকিদেরও খুব শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে। ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ, সবটাই খতিয়ে দেখছি আমরা। তদন্ত শুরু হয়েছে। খিদিরপুরে যে বাজারে আগুন লেগেছে সেখান থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করলেন, কলকাতার গুরুত্বপূর্ণ ও দামি জমিগুলিতে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে সেগুলি গরিব ব্যবসায়ীদের হাত থেকে কেড়ে নিয়ে বড় বড় প্রমোটারদের হাতে তুলে দিচ্ছে সরকার। নাম করে ফিরহাদ হাকিম ও সুজিত বসুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। শুভেন্দুর দাবি, রাত 1টায় আগুন লাগে, দমকল আসে ভোর 4টে। মুখ্যমন্ত্রী সব জানতেন, কিন্তু আগুন নেভাতে নয়, পুলিশ ও দমকলকে বলেছেন ঘর ভেঙে দাও। গোটা খিদিরপুর বেচে দিয়েছে সরকার। আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে, চিড়িয়াখানা বেচে দিয়েছে। তিনি আরও বলেন, টিএমসি এখন টাকা মারা কোম্পানি। কলকাতার ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে বেচে দাও, আর মুখ্যমন্ত্রী বলে দেন জায়গা ঠিক হয়েছে, 1 লাখ দিলাম। কি হবে ওই জায়গায়? শপিং মল, বিউটি পার্লার। গরিব মানুষ তাড়িয়ে দাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু বলেন, আপনারা তো বলেছিলেন বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী হোক, তাহলে কেন তাকে 1000 পুলিশ দিয়ে আপনাদের ধমকাতে হয়েছে? তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি। জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট। আমি সিপিএমকে হারিয়ে দিয়েছিলাম নন্দীগ্রামে, মমতাকে হারিয়ে ভবানীপুরে পাঠিয়ে দিয়েছি। শুভেন্দুর মতে বকটুই হোক বা ঢাকুরিয়া, সরকারি ভ্রান্তনীতির জন্যই আগুন লাগছে। তিনি বলেন, সরকারি কোনো পদক্ষেপ নেই, সিস্টেম ভেঙে পড়েছে। টালিগঞ্জ, ঢাকুরিয়ার জমিও বিক্রি করে দিচ্ছে। খালি শপিং মল, ফ্ল্যাট আর গরিব মানুষের উচ্ছেদ। তিনি আশ্বাস দেন, আমি আপনাদের সঙ্গে আছি। জমি রক্ষার লড়াইয়ে যা যা করার করব। জমি ও গরিব ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আন্দোলনের বার্তাও দেন তিনি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ডাকবাংলো ক্রসিংয়ে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ আয়োজনের অভিযোগে পুলিশ 2 জনকে গ্রেফতার করল। পুলিশ সূত্রে জানা গেল, ধৃত 2 জনই মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছিল। শামশেরগঞ্জ থানার পুলিশ এই 2 জনকে গ্রেফতার করল। পুলিশ সূত্রে জানা গেল, শামশেরগঞ্জ ডাকবাংলো ক্রসিংয়ে সমাবেশের পেছনে এই 2 জনের হাত রয়েছে। ধৃতদের নাম কাউসার শেখ এবং মুরসালিম শেখ। তাদের বাড়ি শামশেরগঞ্জ থানার শুলিতলা এলাকায়। আরও জানা গেল, ধৃতরা একটি এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন। মঙ্গলবার ধৃতদের জঙ্গিপুর উপজেলা আদালতে হাজির করা হল। প্রসঙ্গত, গত এপ্রিলে ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের একাধিক এলাকা। সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে সুতি থানার সাজুর মোড় এবং শামশেরগঞ্জ থানার ধুলিয়ান মোড় এলাকায় অবরোধ করল কয়েক হাজার জনতা। ওয়াকফ আইনের প্রতিবাদে রণক্ষেত্র চেহারা নিল মুর্শিদাবাদ। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে উন্মত্ত বিক্ষোভকারীদের হিংসার বলি হতে হয়েছিল ধুলিয়ানের জাফরাবাদের বাসিন্দা 70 বছরের হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে 40। সম্প্রতি সেই ঘটনায় চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সেখানে 13 অভিযুক্তই শামশেরগঞ্জের। মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় বহিরাগত তত্ত্ব সামনে এসেছিল। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বাইরের লোক এসে এলাকায় ঝামেলা করেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বও এমনই বলেছিল, কিন্তু পুলিশের চার্জশিট সম্পূর্ণ উল্টো কথা বলছে। এখানে উল্লেখ করা হয়েছে যে 13 জনের নাম উঠে এসেছে, তারা সকলেই শামশেরগঞ্জ থানা এলাকার বাসিন্দা। কেউই বাইরের নন, এমন কারো নামও নেই। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর অভিযুক্তরা কিভাবে ঘটনা ঘটিয়েছিল, তারপর কোথায়, কিভাবে লুকিয়েছিল, কতদিন গা ঢাকা দিয়েছিল, সব তথ্য চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
ধৃতদের জেরা করেই একাধিক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সরব হয়েছেন দলেরই একাংশ। 2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে সিদ্দিকুল্লাহকে না চাওয়ার স্লোগান তুলে ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন কর্মীরা, যেখানে দেনুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরাও বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এবার আবার পঞ্চায়েত সমিতির সভাপতির কণ্ঠেও বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ চরমে উঠল। মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের বিধানসভা এলাকার কোনো কর্মসূচিতে যোগদান করেন না, আসার কোনো প্রয়োজনই মনে করেন না। মন্ত্রীর বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন নিজ দলেরই মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ। রবিবার 21শে জুলাইয়ের সমর্থনে মন্তেশ্বর বাজারে এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তৃণমূলের এই সম্মেলনে বিজেপি ও সিপিএম সমর্থিত 300 পরিবার তৃণমূলে যোগদান করল বলে জানানো হলো দলের তরফে। যোগদানকারীদের মধ্যে বিজেপি সিপিএমের পঞ্চায়েত ভোটের 7টি বুথের প্রার্থীরা এদিন তৃণমূলে যোগদান করল বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হলো। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এতে সংগঠন আরও মজবুত হল। কিন্তু এদিনের কর্মসূচিতেও অধরা ছিলেন বিধায়ক। কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আহমদ হোসেন শেখ বললেন, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় 21শে জুলাই শহীদ স্মরণে সভাকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যেই মন্তেশ্বর ব্লকের 13টি অঞ্চলে প্রধান, উপপ্রধান সহ দলীয় নেতৃত্বদের নিয়ে এই কর্মী সম্মেলন। সামনে 21শে জুলাই সামনে রেখে কর্মীরা কিভাবে ধর্মতলায় পৌঁছাবেন সেই বিষয়ে আলোচনা হলো। তিনি বললেন, দলীয় কর্মীদের জন্য 100-এর বেশি বাস নেওয়া হয়েছে, যাতে দলীয় কর্মীরা সঠিক সময়ে এবং নিরাপদে ধর্মতলায় সভায় পৌঁছাতে পারেন। পাশাপাশি এই কর্মী সভায় সিপিএম ও বিজেপি থেকে প্রায় 300টি পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে। বিরোধী দল থেকে আসা তৃণমূল কংগ্রেসের যোগদানকারী কর্মীদের হাতে দলের পতাকা তুলে দিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আহমেদ হোসেন। এই কর্মী সভায় বিধায়কের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে পঞ্চায়েত সমিতির সভাপতি বললেন, কেন আপনারা প্রশ্ন করছেন? উনি মন্তেশ্বর বিধানসভার দলীয় কোন কর্মসূচিতে উপস্থিত থাকেন? এই বিষয়ে ওনার কাছেই জানতে চাইবেন কেন উপস্থিত নেই, এই বিষয়ে উনিই বলতে পারবেন। তিনি আরও বললেন, বিধায়ক মন্তেশ্বর ব্লকের কোনো কর্মসূচিতে যোগদান করেন না, উনি কোনো কর্মসূচিতেই আসেন না, উনি তো প্রয়োজনই মনে করেন না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক তছরূপের অভিযোগে চাঞ্চল্যকর মোড় নিল। প্রাক্তন ভিসি নিমাই চন্দ্র সাহাকে জেরা করার জন্য ডেকে পাঠালো সিআইডি। বুধবার তাকে সকাল 10:30টার মধ্যে বর্ধমানের সিআইডি অফিসে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট থেকে কিভাবে 2 কোটি টাকা উধাও হয়ে গেল তা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনায় শাসক ও বিরোধী দলের ছাত্র সংগঠন একত্রে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলল। এসএফআই পূর্ব বর্ধমান জেলা সম্পাদক উষসী রায়চৌধুরী বললেন, আমরা বিষয়টি নিয়ে শুরু থেকেই আন্দোলন করছি। শুধু প্রাক্তন উপাচার্যই নয়, এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ঘটনায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট হয়েছে বলে মনে করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট আকাশ গড়াই। তিনি জানালেন, বিষয়টি বিচারাধীন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের উধাও হওয়া টাকা ফেরত আসুক ও দোষীরা শাস্তি হোক বলে জানালেন ছাত্র পরিষদের নেতা। বিষয়টি নিয়ে মামলাকারী দেবমাল্য ঘোষ বললেন, বিশ্ববিদ্যালয়ের হেফাজতে থাকা ফিক্সড ডিপোজিট কিভাবে অন্যের অ্যাকাউন্টে গেল তার তদন্ত হওয়া প্রয়োজন। তাই আমি বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্মচারী, শিক্ষক শিক্ষিকাদের হয়ে মামলা করেছি। দেবমাল্যের বক্তব্য অনুযায়ী বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেই দায় সারল, কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা করল না, এমনকি কোনো এফআইআর করল না বলেও দাবি। প্রাক্তন উপাচার্য নিমাই চন্দ্র সাহাকে তলবের বিষয়ে দেবমাল্য বললেন, ওই সময়কালেই এই টাকা উধাওয়ের ঘটনা ঘটেছে। সিআইডির পাশাপাশি এবার ইডি ও এই ঘটনার তদন্ত করছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাস্কর গোস্বামী বললেন, আমরা শুরু থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে তদন্ত চাইছিলাম। ইডি ও এই ঘটনার তদন্ত করছে, তাই সিআইডি তৎপরতা দেখাতে শুরু করেছে। গোটা ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং উধাও হওয়া টাকা ফিরিয়ে আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর নাথ টেলিফোনে জানালেন, ইডি বিষয়টি তলিয়ে দেখছে। আমাদের কাছ থেকে ইডি অনেক তথ্য সংগ্রহ করেছে। উল্লেখ্য, 2023 সালের মার্চ-এপ্রিল মাসে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 3টি অ্যাকাউন্ট থেকে মোট 1,94,00,000 টাকা উধাও হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের 3টি ফিক্সড ডিপোজিট প্রি ম্যাচুরিটি করিয়ে অচেনা ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়।
অভিযোগ উঠল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক কর্তাদের যোগসাজশে এই টাকা ৯-৬ হল। সে সময় এই নিয়ে বিস্তর জলঘোলাও হল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে তদন্ত কমিটিও গঠন করা হল, কিন্তু এফআইআর করা হল প্রায় ১ বছর পরে, যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্দরেই উঠল নানান প্রশ্ন। সিআইডি রিপোর্ট অনুযায়ী ১৬টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ৯ জন অভিযুক্তের মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হল, তারা এখন জামিনে। ২ জন আগাম জামিন নিল। একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের থেকে ফিক্সড ডিপোজিট ভেঙে ৯-৬। সিআইডির পাশাপাশি এই মামলায় ইডিও তদন্ত করছে। রাজ্য সরকারের ওবিসি তালিকা প্রকাশের বিরুদ্ধে হওয়া মামলায় সোমবার স্থগিতাদেশের কোনো অর্ডার জারি করল না হাইকোর্ট। তবে আজ মঙ্গলবার দুপুর ২টোয় বিচারপতি রাজাশেখর মান্থা এ নিয়ে নির্দেশ দিতে চলেছেন। সোমবার এ নিয়ে হওয়া শুনানিতে রাজ্যের বক্তব্য শুনলেন তিনি। তারপরই তিনি মঙ্গলবার এ বিষয়ে তার রায় দেবেন বলে জানালেন বিচারপতি রাজ্যের পদক্ষেপে খুব একটা সন্তুষ্ট নন বলেই এদিন ইঙ্গিত দিলেন। তিনি বললেন, বিধানসভায় বিল আকারে পাশ করার কথা ছিল, কিন্তু রাজ্য তা না করে প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করে নিজেদের সিদ্ধান্তে মান্যতা দিয়েছে। রাজ্য নিজের মতো করে যদি কাজ করে তাহলে কোর্ট প্রশ্ন তুলতে বাধ্য হবে। যদিও অ্যাডভোকেট জেনারেল বললেন, ভর্তির বিষয়টি আটকে গিয়েছে, পড়ুয়ারা সমস্যায় পড়েছেন, আমাদের সেদিকটাও নজর দিতে হচ্ছে। বিচারপতি বললেন, আমরা নিয়োগ বা ভর্তি কোথাও বন্ধ করতে বলিনি। এতেই কিছুটা আশার আলো দেখছে রাজ্য সরকার। তবে বিচারপতি মনে করিয়ে দিলেন, রাজ্যের গোটা লোকসংখ্যার প্রেক্ষিতে সমীক্ষা করতে বলা হয়েছিল, কিন্তু তা হয়েছে কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়। তিনি বললেন, আপনারা ৬৬টি সম্প্রদায়কে নিয়ে কাজ করতে পারেন, সেখানে হস্তক্ষেপ করছি না, কিন্তু আপনারা নিজেদের মতো নিয়োগের চেষ্টা করে বিষয়টি জটিল করছেন। কোর্টের নির্দেশ অনুযায়ী কাজ করবেন, তা আপনারাই আগে বলেছিলেন, বাস্তবে তা হচ্ছে না। তার প্রশ্ন, রাজ্য হাইকোর্টের নির্দেশ পালনে কেন উদাসীন? কেন ৬৬টি সম্প্রদায়কে নিয়ে রাজ্য এগোচ্ছে না? আপনারা নিজেদের কথার খেলাপ করছেন। অপরদিকে ওবিসি সংরক্ষণ নিয়ে সোমবার বিধানসভায় বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের অভিযোগ, শুধু মুসলিমদের সুবিধা পাইয়ে দিতেই ওবিসির নতুন তালিকা করা হয়েছে। এই দাবি যে সর্বৈব মিথ্যা তা সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সবাইকে নিয়ে চলতে হয় আমাদের। ওবিসি সংরক্ষণ নিয়ে বিরোধীদের ব্যাখ্যা বিভ্রান্তিকর। ওবিসি মানে শুধু মুসলিম নয়, তালিকায় ১৪০টি শ্রেণীর মধ্যে ৮০টি সংখ্যালঘু সম্প্রদায়ের, বাকি ৬০টি শ্রেণী সংখ্যালঘু নয়। অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশ মেনেই এই তালিকা তৈরি হয়েছে। বিধানসভায় তা পাশ হয়েছে এবং বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আশা করি এ নিয়ে বিভ্রান্তির কোনো জায়গা নেই। মুখ্যমন্ত্রীর বক্তব্য, মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা প্রায় ৩০%। দেশভাগের সময় থেকেই নানা সংরক্ষণ ব্যবস্থা চলছে, এটা নতুন নয়। তবে সংখ্যালঘুদের খেতে দেব না, এই ভাবনাও ঠিক নয়। তিনি জানালেন, নয়া তালিকা ঘিরে অনেক সংখ্যালঘুও বঞ্চনার অভিযোগ করছেন, সেগুলিও খতিয়ে দেখা হবে। বিরোধীদের অপপ্রচার নিয়ে বিধায়কদের নিজের এলাকায় প্রচারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।